এবার আমরা পড়ব বায়ুমণ্ডলের তাপ আর উষ্ণতা। বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান বা আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই তাপ ও উষ্ণতা। বায়ুমণ্ডলের এই তাপ বা উষ্ণতার উৎস হচ্ছে কি সূর্য। এবার এই অংশ থেকে আমাদের কি কি কোশ্চেন আসে সেই কোশ্চেনটা একটু জানতে হবে। এখান থেকে বেশিরভাগ 2 নম্বরের কোশ্চেন আসে কত, আর একটা প্রধান বড় কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কি। এটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। আর কতগুলো এখান থেকে 3 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন আছে, সেইগুলো আগে আলোচনা করি। এখান থেকে কি পড়তে হবে? প্রথমে আমরা যেটা পড়তে হবে, সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল বা একে কি বলে ইনসোলেশন। তাহলে এটা একটা কোশ্চেন, ইনসোলেশন কি বা সূর্যরশ্মির তাপীয় ফল কি। বলছে সূর্য থেকে, সূর্যের উপরিপৃষ্ঠে, এটা যদি সূর্য হয়, সূর্যের উপরিপৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উপরিপৃষ্ঠ থেকে তাপ কোথায় আসে? পৃথিবীর দিকে ক্ষুদ্র তরঙ্গ রূপে ছুটে আসে। কোথায় ছুটে আসে? পৃথিবীর দিকে ছুটে আসছে। কত কি বেগে আসে? আলোর গতিবেগে, প্রায় হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্যের উপরিপৃষ্ঠ থেকে তাপ এবং আলো পৃথিবীর দিকে ছুটে আসে। বলছে সূর্যের উপরে তাপের 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে আসে। একেই বলা হচ্ছে কি ইনসুলেশন। বোঝা গেছে? তাহলে ইনসুলেশন কি? এবার তার আগে একটা শব্দ এখানে জেনে যাক, সৌর ধ্রুবক। এই যে তাপটা আসে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিপৃষ্ঠে এসে তাপটা পড়ে, বায়ুমণ্ডলের কোথায় একদম উপরী অংশে তাপটা পড়ে, হচ্ছে একক ক্ষেত্রফলে, মানে 1 সেমি বাই 1 সেমি একক ক্ষেত্রফলে 1 মিনিট ধরে যতটা তাপ আসছে সেই তাপটাকে বলা হয় সৌর ধ্রুবক, সোলার কনস্ট্যান্ট। হয়েছে? তাহলে ইনসুলেশন সম্পর্কে কি জানতে হবে? তাহলে ইনসুলেশন, তাহলে পৃথিবীর সব জায়গায় ইনসুলেশনের পরিমাণ কি নয়? সমান নয়। তাহলে কেন সমান নয়? হচ্ছে যেহেতু পৃথিবীটা কি গোলাকার, তাহলে গোলাকার পৃথিবী হওয়ার ফলে তাহলে পৃথিবীর সমস্ত অংশটা সূর্য থেকে দূরত্ব কি থাকে না? সমান থাকে না। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্য থেকে দূরত্ব কাছে, 2 মেরু অঞ্চলে সূর্য থেকে দূরত্বটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। এটা যদি সূর্য হয়, এটা যদি কি হয়? পৃথিবী হয়, তাহলে এখান থেকে যে দূরত্ব, এখান থেকে দূরত্ব কি হয়ে গেল? বেশি হয়ে গেল। তার ফলে নিরক্ষীয় অঞ্চলে ইনসুলেশন বেশি, মেরু অঞ্চলে ইনসুলেশন কম। আমরা জানি দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। শীত, আমাদের এখানে যখন শীতকাল চলে তখন আমার দিনের দৈর্ঘ্যটা কম, রাতের দৈর্ঘ্যটা কি বেশি। তাহলে যখন হচ্ছে দিনের বেলা যদি কম সময়ে যদি আমরা হয়, তাহলে আমার সূর্য থেকে তাপ কি আসবে? কম আসবে। তখন ইনসুলেশন কি হবে? কমে যাবে। আবার পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান, পৃথিবীর কি অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান। অপসূর অবস্থানে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কি হয়ে যাচ্ছে? অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে অনেক যখন বেড়ে যাবে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 4 জুলাই হয়, ওই সময় পৃথিবীতে কি আসবে? তাপ কম আসে, অর্থাৎ ইনসুলেশন কম হয়। আবার যখন অনুসূর অবস্থান চলে 23 জানুয়ারি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি হয়? কমে যায়, তখন প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, তখন পৃথিবীতে অনেক বেশি কি আসে? তাপ আসে। এই কারণে এইগুলো হচ্ছে কি ইনসুলেশনের নিয়ন্ত্রক। আরো অনেকগুলো নিয়ন্ত্রক আছে, যেমন যদি মেঘের পরিমাণ থাকে, বায়ুমণ্ডলে যদি মেঘ থাকে, তাহলে মেঘ থাকবে, সূর্য হচ্ছে কি সূর্য থেকে যে পৃথিবীতে বায়ু তাপ আসার পরিমাণটা কি হবে? কমে যাবে, কারণ মেঘে সূর্যের তাপ এসে ফিরে আবার মহাশূন্যে চলে যায়। তাহলে এই হলো ইনসুলেশনের নিয়ন্ত্রক। বোঝা গেছে? তাহলে ইনসুলেশন কি আর ইনসুলেশনের নিয়ন্ত্রক। ইনসুলেশন কি যদি এক কথায় বলি, যে সূর্যের উপরিপৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই উপরিপৃষ্ঠের 20 কোটি ভাগের 1 ভাগ তাপ ক্ষুদ্র তরঙ্গ রূপে আলোর গতিবেগে পৃথিবীতে আসে। একেই ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বলে। হলো
এটা একটা কোশ্চেন হবে। এবার আমরা করবো হচ্ছে কার্যকরী সৌরকিরণ। কার্যকরী সৌরকিরণ, তার সঙ্গেই করব অ্যালবেডো। এই দুটো কোশ্চেন। কার্যকরী সৌরকিরণ বলতে সূর্য থেকে যে তাপটা আসছে ওই 20 কোটি ভাগের 1 ভাগ, তাপ আসছে। এই তাপটাকে কত ধরবো? 100% ধরবো। এই ভাগের এই এক ভাগ তাপকে কত ধরছি? 100% যদি ধরি, তার 34 ভাগ, তার কত ভাগ? 34% বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠকে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ, মানে এই বায়ুমণ্ডল আর ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে ফিরে যায়, তাকে আমরা বলি অ্যালবেডো। আর বাকি থাকছে 66% তাপ, যেটা বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে কি করে? উত্তপ্ত করতে সাহায্য করে। এই 66 ভাগ তাপকেই বলা হচ্ছে কার্যকরী সৌরকিরণ। তাহলে কি হলো? তাহলে সূর্যের 20 কোটি ভাগ তাপের 1 ভাগ তাপ পৃথিবীতে আসে, তাকে যদি আমরা 100% ধরি, তার 66 ভাগ বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই 66 ভাগ তাপকেই বলা হচ্ছে কি? কার্যকরী সৌরকিরণ। হয়ে গেল। তাহলে এবার অ্যালবেডো, তাহলে কি হবে? অ্যালবেডো হচ্ছে এই 100% তাপের মধ্যে 34% তাপ পৃথিবী পৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে ফিরে যায়। এই 66% তাপও পৃথিবীতে এসে ফিরে যায়, কিন্তু এই 34% তাপ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায়। এই শব্দটার মেন, উত্তপ্ত না করে ফিরে যায়। একে কি বলে? উত্তপ্ত না করে ফিরে যায়, একে বলা হচ্ছে অ্যালবেডো। এবার হচ্ছে এই 34 ভাগ তাপ থেকে কোথা থেকে ফিরে যায় তাপটা একটু জেনে নিই। 34 ভাগ তাপের মধ্যে মেঘ থেকে 25%, বায়ুমণ্ডল থেকে 7%, আর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 2%। তাহলে এই 34 ভাগ তাপ হচ্ছে কি? হচ্ছে মেঘ থেকে, বায়ুমণ্ডল থেকে, ভূপৃষ্ঠ থেকে কি হচ্ছে? সরাসরি ফিরে যাচ্ছে। এবার আমরা জেনে নিই যে তাহলে এই অ্যালবেডোর পরিমাণটাও এই বিষয়গুলোর উপর নির্ভর করে। যেমন কি, যেখানে মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেক বেশি, যেখানে মেঘ অনেক কি থাকবে? বেশি থাকবে, সেখানে আমার অ্যালবেডোর পরিমাণ বেশি হবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে মেঘ বেশি থাকে, বা আমাদের এখানে বর্ষা ঋতুতে মেঘ বেশি থাকে, তখন অ্যালবেডোর পরিমাণ কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, যেখানে মেঘের পরিমাণ কম থাকে, শুষ্ক ঋতু, বা আমাদের এখানে শীতকাল, মেঘ কম, বা মেরু অঞ্চল, মরুভূমি অঞ্চল, যেখানে হচ্ছে আমার মেঘ কম, সেখানে আমার অ্যালবেডোর পরিমাণ কি হবে? অনেক অ্যালবেডোর পরিমাণ কমে যাবে। ঠিক ভূপৃষ্ঠে যেখানে বরফ দ্বারা আচ্ছাদিত আছে, সেই বরফ যেখানে আচ্ছাদিত, সেখানে অ্যালবেডোর পরিমাণ কি হবে? অনেক বেশি হবে। স্বাভাবিক নিয়মে শীতকালে ভূপৃষ্ঠের বেশিরভাগ জায়গা, অনেকটা অংশ কি হয়? বরফে ঢেকে যায়। তাহলে সেখান থেকে অ্যালবেডোর পরিমাণ কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে এই হলো অ্যালবেডো। তাহলে পরীক্ষায় যদি অ্যালবেডো কাকে বলে আসে, 3 নম্বরে কোশ্চেন দিলে অ্যালবেডো কাকে বলে আসে, আর কোথায় কম আর বেশি আছে এটা লিখতে হবে। আর যদি 2 নম্বরে অ্যালবেডো কাকে বলে, তখন এইটা লিখবো যে 34 ভাগ তাপ উত্তপ্ত না করে ফিরে যায়, কোথা থেকে কতটা ফিরে যায়। এই হলো অ্যালবেডো। এবার একটু জেনে নেই উত্তাপের সমতা। উত্তাপের সমতা কি? যে পৃথিবীতে যে 100% তাপ আসে, তার 34 ভাগ উত্তপ্ত না করে অলরেডি ফিরে যাচ্ছে। 34% উত্তপ্ত না করে ফিরে গেল। তাহলে বাকি থাকছে কত? 66। সেই 66%-এর মধ্যে 49% ভূপৃষ্ঠ সরাসরি কি করে? গ্রহণ করে। আর হচ্ছে 17% বায়ুমণ্ডল গ্রহণ করে। এই 49% তাপ তারপরে পৃথিবীর তাপ ছাড়ে কোথায়? বায়ুমণ্ডলে। সেখান থেকে আবার তাপটা কোথায় চলে যায়? মহাশূন্যে চলে যায়, এবং বায়ুমণ্ডল থেকে তাপটা
চলে যায়। তাহলে যা তাপ আসে সবটা আবার কোথায় মহাশূন্যে ফিরে গিয়ে পৃথিবীর তাপের ভারসাম্যটাকে বজায় রাখে। এটা হলো দিনের কন্ডিশন। আবার সারা বছর বলতে যখন আমাদের শীতকালে তাপ কি আসে, কম আসে। আবার কেন শীতকালে আমার দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি, তখন হচ্ছে তাপ অতিরিক্ত কি হয়, পৃথিবী থেকে চলে যায়। আবার যখন গ্রীষ্মকাল আসে, রাতের দৈর্ঘ্য কমে যায়, দিনের দৈর্ঘ্য বেশি হয়ে যায়, আবার পৃথিবীতে তখন তাপটা বেশি পরিমাণে আসে। এইভাবে সারা বছরের মধ্যেও আমাদের উত্তাপের কি থাকে, ভারসাম্যটা বজায় থাকে বা উত্তাপের সমতা কি হয়, রক্ষা হয়। এরপর হচ্ছে উষ্ণতার প্রসর। উষ্ণতার প্রসার বলতে কি বুঝি? উষ্ণতার প্রসার যে কোন একটা স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, তাকে কি বলা হচ্ছে উষ্ণতার প্রসার। তাহলে কত ধরনের উষ্ণতার প্রসার হতে পারে? একটা হচ্ছে দৈনিক। দৈনিক হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। একটা হচ্ছে বাৎসরিক হতে পারে, বছরের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য, তাকে বাৎসরিক উষ্ণতার প্রসার বলা হয়। আর দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য, তাকে কি বলা হয়, দৈনিক উষ্ণতার প্রসার হলো। এবার আমরা করব বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা করব। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে বিকিরণ। বিকিরণ কি বলছে? সূর্য থেকে তাপ কোথায় আসবে, পৃথিবীতে। সূর্য থেকে পৃথিবীতে কি আসবে, তাপ আসবে। কোনো মাধ্যম ছাড়াই তরঙ্গের আকারে তাপটা এসে কোনো বস্তুকে যখন উত্তপ্ত করবে, সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে, বিকিরণ। তাহলে বিকিরণ কি? যে সূর্য থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি এসে কোনো যখন বস্তুকে উত্তপ্ত করবে, তখন সেটাকে বিকিরণ বলে। তাহলে এখানে বস্তু বলতে বায়ুমণ্ডলকে এসে সরাসরি উত্তপ্ত করে, একে কি বলা হচ্ছে, বিকিরণ। আমরা জানি সূর্য থেকে বেশিরভাগ তাপটা এসে আগে পৃথিবীকে বিকিরণ পদ্ধতিকে পৃথিবীকে উত্তপ্ত করে, পৃথিবী পৃষ্ঠকে। তারপর পৃথিবী পৃষ্ঠ আবার তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে কি করে, উত্তপ্ত করে। তাহলে 1 নম্বর এটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি, পরিবহন। পরিবহন কি বলছে? দুটি ভিন্ন উষ্ণতার বায়ুকণা, দুটি ভিন্ন উষ্ণতার বায়ুকণা পাশাপাশি যদি কি হয়, যুক্ত হয়, পাশাপাশি যদি কি হয়, সংস্পর্শে আসে, তখন বেশি উষ্ণতা থেকে তাপ কম উষ্ণতার দিকে যাবে। বেশি উষ্ণতা থেকে তাপ কোথায় যাবে, কম উষ্ণতায় যাবে, যতক্ষণ না দুটো বস্তুকণার মধ্যে তাপের ভারসাম্যতা আসছে। ধরো এটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ধরো 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে এখান থেকে তাপ কোথা থেকে যাবে, 10 থেকে 8 এ যাবে, যখন দুটোই সমান সমান হয়ে যাবে। তাহলে এটা যদি 10 থেকে 8 এ যেতে যেতে 9 হবে, এও যদি 9 হয়ে যায়, তখন এই পদ্ধতিকে কি বলা হচ্ছে, পরিবহন। তাহলে পরিবহন কি, যে দুটো বায়ুমণ্ডলের দুটো কণা যখন পাশাপাশি সংস্পর্শে আসবে, বেশি উষ্ণতার বায়ুকণা থেকে কম উষ্ণতার বায়ুকণাতে কি হবে, তাপটা যাবে। বুঝে গেছে? তাহলে এই প্রক্রিয়া বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে হয়, কারণ যেহেতু বায়ুর কণাগুলো কি হয়ে থাকে, আলগা অবস্থায় থাকে। কেউ খুব একদম ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর কণাগুলো সংস্পর্শে আসে, সেখানে একমাত্র পরিবহন প্রক্রিয়া উত্তপ্ত হয়। 3 নম্বর প্রক্রিয়া কি, পরিচলন। পরিচলন কি বলছে? ভূপৃষ্ঠের কাছের বায়ুটা কি হবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে সেটা হালকা হয়ে উপরে চলে যাবে, তখন পার্শ্বস্থ বায়ু কি হবে, আবার সেই স্থানে আসবে, সেটা আবার উত্তপ্ত হয়ে কোথায় যাবে, উপরে যাবে। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, পরিচলন প্রক্রিয়া। এই প্রক্রিয়া তাহলে বায়ুমণ্ডলের নিচের অংশ থেকে তাপটা উপরে যাচ্ছে, আর উপরে শীতল বায়ু আবার নিচে চলে আসছে। এইভাবে বায়ুমণ্ডলটা আস্তে আস্তে কি হতে থাকে, উত্তপ্ত হতে থাকে। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, পরিচলন প্রক্রিয়া। 4 নম্বর প্রক্রিয়া কি, তাপ শোষণ।
তাপ শোষণ কি? তাপ শোষণ হচ্ছে বায়ুমণ্ডলে যে ধূলিকণা আছে বা কিছু গ্যাস আছে, ধূলিকণা ও কিছু গ্যাস যারা সূর্য থেকে তাপটাকে সরাসরি কি করে নেয়, গ্রহণ করে নেয়, সরাসরি সূর্য থেকে তাপটাকে শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি তাপ শোষণ প্রক্রিয়া। হলো চারটে হলো। 5 নম্বর হচ্ছে অ্যাডভেকশন। অ্যাডভেকশন কি বলছে, ভূপৃষ্ঠের উপর দিয়ে কোনো শীতল বা উষ্ণ বায়ু যদি প্রবাহিত হয়, সেই বায়ুর সংস্পর্শে যখন হচ্ছে কি হয়, বায়ুমণ্ডলটা কি হয়, উত্তপ্ত হয়। বা শীতল ভূপৃষ্ঠের উপর দিয়ে যদি কোনো বাতাস প্রবাহিত হয়, তখন বাতাসটা যদি শীতল হতে থাকে, বা হচ্ছে কি উত্তপ্ত ভূপৃষ্ঠের উপর দিয়ে যদি কোনো বাতাস প্রবাহিত হয়, সেখান থেকে তাপটা কোথায় হয়, বায়ুমণ্ডলে যদি বায়ুতে যদি সেই তাপটা সঞ্চারিত হয়, সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে কি অ্যাডভেকশন। তাহলে এই 5টা পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। বুঝা গেছে?